শুনলে মা, শুনলে তোমার নাতনি কি বলছে? আরে তোমার ভালোর জন্যই বলেছিলাম। নিজে তো পড়াশোনাটাও শেষ করনি, এবার কি নিজের মেয়েকেও তেমনি বানানোর কথা ভাবছো? নিজের মতো তৈরি করবে? তারপর তোমার মা যেভাবে নিজের জীবন নষ্ট করেছে, তুমি যেভাবে নিজের জীবন নষ্ট করেছো, তেমনভাবে মেয়ের জীবনটাও নষ্ট হবে। হয়তো দেখা যাবে তোমার মতোই মেয়েও বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেল। অঞ্জলি মামি আর সহ্য করতে পারলেন না, বলে উঠলেন, চুপ করো শিলাদি। এত নোংরা কথা তুমি বলতে পারলে কি করে ওইটুকু একটা বাচ্চা সম্পর্কে? তোমার করা কথা শুনে আমরা সবাই অভ্যস্ত, কিন্তু তুমি যে এতটা নিচে নামতে পারো তা আমরা ভাবতেও পারিনি। দেখো শিলাদি, তুমি যদি ওদের ভালো চাও সে তো ভালো কথা, কিন্তু তা বলে কার সামনে কি বলছো সেটা ভেবে বলবে তো। এভাবে তো যাকে তাকে অপমান করা যায় না। সত্যি কথাতে এতই লাগে। তোমাদের ভালোর জন্যই এসব কথা বলছি। এই যে আমার মেয়ে মিমি, ওকে দেখো, ওকে আমি একটা বড় স্কুলে পড়াই, আর সেই জন্য ওর মধ্যে একটা আলাদাই ম্যানার্স, আলাদা কালচার গড়ে উঠেছে। শিলামাসি যেমন নাকুচু মহিলা ছিলেন, সেই জন্য তার বিয়ে হয়েছিল অনেকটা বয়সে। তাই ওনার মেয়ে মিমি প্রায় আর্য আর হিয়ার সমবয়সী। মিমিকে দেখতে ভারী মিষ্টি, গোলগাল মুখ, তাতে আবার চশমা, চোখ দুটো সদা চঞ্চল, ফোলা ফোলা গালে একটা আলাদাই মিষ্টতা রয়েছে। চুপ করে দিদিমার হুইল চেয়ারের পাশে বসেছিল সে। শিলামাসি মিমিকে ডেকে বললেন, মিমি বলো তো, এরোপ্লেন কে আবিষ্কার করেছে? মিমি উঠে দাঁড়িয়ে বলল, রাইট ব্রাদার্স। অহংকারী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে শিলামাসি বললেন, ভেরি গুড। এবার বলো দেখি, তুমি কি কি ভাষা জানো? মিমি বলল, বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, তবে আরও কয়েকটা ভাষা শিখছি। এবার শিলামাসি মিমিকে একটা ফ্রেঞ্চ কবিতা বলতে বললেন। খুব সুন্দর করে আবৃত্তি করলো সেটা মিমি। অমৃতারও খুব ভালো লাগলো ওইটুকু একটা বাচ্চাকে ফ্রেঞ্চ কবিতা এত সুন্দর আবৃত্তি করতে শুনে। এইবার অমৃতার দিকে তাকিয়ে শিলামাসি বললেন, দেখো, আমার মেয়ে যে স্কুলের সেরা স্টুডেন্ট তেমন কিন্তু নয়, কিন্তু আমরা যেসব স্কুলে আমাদের ছেলেমেয়েদের পড়াই সেখানে এই রকমই স্ট্যান্ডার্ডের পড়াশোনা হয়। তুমি যখন রাস্তা থেকে উঠে এসে একটা বড় ফ্যামিলির সঙ্গে নিজের নাম জুড়তে চাইছো, তখন তোমাকেও তো সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। রাস্তা থেকে উঠে এসে এত সহজেই বড় ফ্যামিলির মেয়ে হয়ে যাওয়া যায় না। আজ বাদে কাল যখন হিয়া স্কুলে যাবে আর সেখানে গিয়ে কোনো ভুলভাল কাজ করবে, তখন বদনাম তো আমাদের ফ্যামিলির হবে, তাই না? আমার মেয়ে যেখানে এতগুলো ভাষা জানে, তোমার মেয়ে তো সেখানে মাতৃভাষাটাও ঠিকঠাক বলতে পারছে না। শিলামাসির কথা শুনে আর্য হঠাৎ করে বিদেশি ভাষায় কিছু কথা বলল। তার কথা শুনে শিলামাসি আগা পাঁচতলা কিছুই বুঝতে পারল না। একটু হতচকিত হয়ে বললেন, এটা আবার কোন ভাষা? আর্য একটু হেসে বলল, এটা আরবি। আমি 8টা ভাষা মোটামুটি জানি, মা আমাকে এগুলো শিখিয়েছে। আর্যর কথা শুনে মিমির বেশ আঁতে ঘা লাগল। সে উঠে দাঁড়িয়ে বলল, মানলাম তুমি 8টা ভাষা জানো, কিন্তু তুমি কি জানো আমি আমার স্কুলের সমস্ত কম্পিটিশনে সেকেন্ড প্লেস পাই? আমাদের স্কুল থেকে আমাকে অল ইন্ডিয়া ম্যাথস কম্পিটিশনে পাঠিয়েছিল, সেখানেও আমি সেকেন্ড প্লেস পেয়েছি। 300টার বেশি কবিতা আমি গড় করে মুখস্থ বলতে পারি। 15,000 শব্দ আমি নির্ভুল বানানে লিখতে পারি। রিসেন্টলি তো আমি মোবাইলে ম্যাথ অলিম্পিয়াড ডাউনলোড করেছি, সেখানে আমার প্লেস 6। আর্য মিমির কথায় বেশ মজা পাচ্ছিল। সে বলল, তুমি প্রত্যেকটা কম্পিটিশনে সেকেন্ড হও? মিমি বলল, হ্যাঁ। আর্য বলল, ইস, আরে তার মানে তো তুমি ফার্স্টের কাছে হেরে যাও। মিমি এবার তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু আর্য তো থামবার পাত্র নয়। সে বলল, আর কবিতা মুখস্থর কথা বলছো? সে আমাদের বাড়ি একটা টিয়া পাখি আছে, তাকে যা শেখানো হয় তা দিব্যি মুখস্থ বলে দিতে পারে। আর রইল বাকি মোবাইলে অ্যাপ ডাউনলোড করার কথা, তা ও তো একটা গেম খেলার মতোই। আর গেম খেলায় আমি হলফ করে বলতে পারি তোমার থেকে আমি বহুগুণে এগিয়ে। রাগের চোটে হেরে গিয়ে মিমি এবার ভ্যাঁ করে কেঁদে দিল। শিলামাসি গোল গোল চোখ করে আর্যের দিকে তাকিয়েছিলেন। যে মেয়েটাকে এতক্ষণ তিনি এত ছোট করছিলেন, মাত্র কয়েক মিনিটে তার এতগুলো কথা শুনে তিনি যেন হালে পানি পাচ্ছিলেন না। আর্য এবার অমৃতার দিকে তাকিয়ে বলল, মামাম চলো আমরা আমাদের ঘরে যাই। শিলামাসির হয়তো সবার সাথে কিছু পার্সোনাল কথা আছে, কারো কথা না চাইতে শুনতে নেই, তুমিই তো শিখিয়েছ।
এই কথা বলে আর্য অমৃতার হাত ধরে তাকে ওপরে নিজেদের ঘরে নিয়ে চলল। ঘরে ঢুকে অমৃতা আর্যকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে বলল, আই এম প্রাউড অফ ইউ ডিয়ার। কিন্তু আমার কি অবাক লাগছে জানো, তুমি এত সুন্দর অ্যারাবিক ভাষা শিখলে কোত্থেকে? অমৃতা জানতো হিয়া অঙ্ক আর বিজ্ঞানে যথেষ্ট ভালো, কিন্তু ভাষা পাঠে তার তত দখল নেই। আজ তাকে এত সুন্দর অ্যারাবিক বলতে শুনে রীতিমতো আশ্চর্য হয়ে গিয়েছিল অমৃতা। আর্য এবার পড়ল মহা ফ্যাসাদে। এখন সে কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না। অবশ্য তাকে উত্তর দিতেও হলো না। তার আগেই অমৃতার ব্যাগে তার ফোন বাজতে আরম্ভ করল। ফোন ধরতেই ওপার থেকে প্রদ্যুৎবাবু বললেন, এই যে অমৃতা, তোমার এত বড় সাহস, এখন এই ফার্মা কোম্পানির লাভের টাকাটাও তুমি নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করছো? কতটা নিচে নেমে গেছো তুমি? শোনো, এক্ষুনি ওই টাকাটা আমাকে ফেরত দাও, আমার টাকার দরকার। অমৃতা কখনো নিজের বাবার সঙ্গে জোর গলায় কথা বলতো না, কিন্তু আজকে সে বলল, দেখো বাবা, সবারই টাকার প্রয়োজন আছে। আমার মনে হয় যার টাকার প্রয়োজন তার সেটা উপার্জন করে নেওয়া উচিত। কাজে ওই টাকা আমি তোমায় ফেরত দিতে পারছি না। প্রদ্যুৎবাবু অমৃতার কাছে এমন উত্তর আশা করেননি। তিনি বললেন, ও, খুব গলার জোর বেড়েছে দেখছি। তা বাড়বে নাই বা কেন? এখন মুখার্জিদের সঙ্গে আত্মীয়তা হয়েছে কিনা? ঠিক আছে, আমিও চাই না তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে। তুমি মুখার্জিদের বলে এক্ষুনি আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফারের ব্যবস্থা করে দাও, আমি আর তোমার মুখও দেখব না। অমৃতা আশ্চর্য হয়ে গিয়েছিল প্রদ্যুৎবাবুর এই নির্লজ্জ কথা শুনে। একজন বাবা তার মেয়ের কাছ থেকে সম্পর্ক না রাখার জন্য টাকা চাইছে, ভাবতে পারে না অমৃতা। কিন্তু প্রদ্যুৎবাবুর এই নির্লজ্জতাটাকেই সে কাজে লাগায়। বলে, ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি 2 কোটি টাকা ট্রান্সফার করিয়ে দেব, কিন্তু একটা শর্তে। তোমাকে আমার ছেলের সম্পর্কে সমস্ত কথা বলতে হবে। সত্যি সত্যি কি 2 কোটি টাকা পেলে প্রদ্যুৎবাবু অমৃতাকে তার ছেলের হদিশ দেবে? সেই হদিশ পেয়ে কি আর্য আর হিয়ার লুকোনো সত্যি অমৃতার সামনে এসে পড়বে? আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।